আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটির A to Z এক্সপ্লেন করা হবে এবং লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, যাতে করে তোমরা এসএসসিতে এবং অ্যাডমিশন টেস্টে ভালো রেজাল্ট করতে পারো। এবং ভালো করার জন্য তোমাদের এই সম্পূর্ণ কবিতাটি লাইন বাই লাইন পড়া লাগবে A to Z, যাতে করে এটাতে যে কোনো এমসিকিউ সিকিউ আসলে তোমরা সলভ করতে পারো। তো আমরা জানি কবি পরিচিতি আল মাহমুদ 1936 খ্রিস্টাব্দের 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়া, যেটা অনেক বিখ্যাত একটি জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তার নাম কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউতে চলে আসে, তাই মনে রাখবা। তার পিতার নাম আব্দুর রব মীর ও মাতার নাম রওশন আর মীর। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেন। দীর্ঘদিন তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। দৈনিক গণকণ্ঠ, দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। এখানে মনে রাখতে হবে দৈনিক গণকণ্ঠ ও দৈনিক কর্ণফুলী। তারপরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং পরিচালকের পদ থেকে অবসরে যান। আধুনিক বাংলা কবিতায় আল মাহমুদ অন্য এক জগতে তৈরি করেন। সেই জগতের যন্ত্রণা দগ্ধ শহরী জীবন নিয়ে নয়, স্নিগ্ধ শ্যামল প্রশান্ত গ্রাম্য জীবন নিয়ে। গ্রামীণ জীবন ও প্রকৃতির চিরায়ত রূপ নিজস্ব কাব্য ভাষা ও সংগঠনে শিল্পিত করে তোলেন কবি আল মাহমুদ। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ও লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন। এখানে কিন্তু এটা ইম্পর্টেন্ট, যেহেতু এটা থেকে এটা রচিত হয়েছে কবিতাটি। মায়াবী পর্দা দুলে ওঠা, অদৃষ্ট বাদীদের রান্না বান্না, বখতিয়ারের ঘোড়া, আরব্য রজনীর রাজহাঁস, শিশুতোষ কাব্যগ্রন্থ, পাখির কাছে ফুলের কাছে উপন্যাস, ডাহুকি কবি ও কলাহল, নিশিন্দা নারী, আগুনের মেয়ে ইত্যাদি ছোট গল্প, পানিকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত, গন্ধ বণিক। তিনি বাংলা একাডেমি পুরস্কার 21 পদক সহ অসংখ্য পুরস্কার সম্মাননায় ভূষিত হন এবং তিনি 2019 সালের 15 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। এখান থেকে কবিতা শুরু। শেষ ট্রেন ধরব বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত। হতাশায় মন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। মানে মূলত আগের ফ্লোরটা আমি বলতেছি তোমাদের, লেখক মূলত ছিল মানে তাই সে মনে কর গ্রাম থেকে শহরে যাবে, তো সে আগে থেকে মানে রেডি হয়েছিল যে যাতে করে শেষ ট্রেনে করে সে শহরে যাইতে পারে। তাই মূলত এই গল্পের মেন এখান থেকে শুরু, যে সে ট্রেনের জন্য ছুটছে এবং ট্রেনটা মানে পায়নি। না পাওয়ার কারণে যে তার থেকে যে লজ্জাটা লাগছে, যেই লজ্জার কারণে সে আবার মূলত তার বাড়িতে ফেরত আসা লাগছে। ফেরত আসার যে লজ্জা, সেটা মূলত এখানে তুলে ধরা হয়েছে। তার ভাই বা তার পরিবারে কেউ কিন্তু এমন করে ট্রেন মিস করে না। তার বোনও সবসময় আগে থেকে মানে কুলি দিয়ে ট্রেনে মালামাল রেখে দেয়, যাতে কোনো সমস্যা না হয়, আগে থেকে মানে টিকিট কেটে রাখে। তো শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীল বর্ণের আলোর সংকেত, মানে ট্রেনটা ছেড়ে দিয়েছে। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। মানে গাড়ি ছাড়ার আগে যে একটা শব্দ করে, যে ট্রেন ছাড়ার আগে সেই শব্দ করে গাড়ি ছেড়ে দিয়েছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানালার উপর হয়ে আমাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। মানে তাদের সাথে যাওয়ার কথা ছিল, তাদের ওই যে উৎকণ্ঠিত মানে হতাশার মুখ দিয়ে তারা মানে সান্ত্বনা দিতেছে তাকে, যে এবার যাইতে পারো না, এর পরের বার যাই। আসার সময় আব্বা তারা দিয়েছিলেন, গোছাইতেই তো সময় বই যাবে, তুই আবার গাড়ি পাবি। মানে তার বাহিরে আগের দিনে তারা দিতেছিল যে তুই দূরে যাবে, শহরে যাবে, তাই তোর গোছাতে অনেক সময় লাগবে, তুই আবার গাড়ি পাবি, মানে তাড়াতাড়ি কর, এটা বলতেছিল তার বাবা। আমার বলেছিল
আজ রাত না হয় বই নিয়েই বসে থাক, কত রাত তো অমনি থাকিস। মানে লেখকের কথা বলতেছে যে লেখক অনেক রাত বই নিয়ে বসে থাকে পরে। তো এরা তো নয় তুই বই নিয়ে বসে থাক, যেহেতু রাতের ট্রেন, শেষ রাতের ট্রেন, মানে ভোররাতের ট্রেন যেটাকে বলা হয়, তো ভোররাতের ট্রেনের জন্য যে সে টিকিট কেটেছে, তো ভোররাত পর্যন্ত সে তার জায়গায় থাকতে হবে। আমার ঘুম পেল, এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। মানে মানে কোনো স্বপ্ন বাদে যে ঘুম আসে, মানে যেটা আমার বলা হয়, মানে একদম কোয়ালিটিফুল ঘুম, মানে একদম সম্পূর্ণ ঘুমের ভিতরে আচ্ছন্ন হয়ে থাকে, যেটাকে বলা হয়। তো এটা এমন অবস্থায় সে লেখক ছিল। অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। মানে জাহানারা বলতে এখানে তার বোনের কথা বলছে, যে সে কখনো ট্রেন মিস করে না। ফরহাদ আধ ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায়। মানে তার যে ভাই ফরহাদ, সে কিন্তু আধ ঘন্টা আগে থেকেই ট্রেনে, মানে স্টেশনে পৌঁছে যায় যাতে করে ট্রেনে যাইতে পারে। লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। লাইলি হচ্ছে তার বোন, যে তার মানে মালপত্র আগে থেকেই ট্রেনে তুলে দিয়ে টিকিট কাটতে পাঠায় দেয়। নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। মানে অনেক আছে না যারা যেমন কোথাও ঘুরতে যাবে, সেটা মাথায় আসলে মূলত ভাত টাত খেতে পারে না, মানে অনেক আনন্দ থাকে মানে মনের ভিতরে। আর আমি এদের ভাই, মানে সে তাদের ভাই যে সেটা বলতেছে। 7 মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি। মানে অখ্যাত বলতে যেটা পরিত্যক্ত স্টেশন বলে, যেখানে মানে রেলগাড়ি চলাচল করে না, সেখানে শেষ কুয়াশায় কাঁপছে শীতের দিনে। যেহেতু কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো। মানে কুয়াশার যে পর্দা, যেহেতু ভোর রাতের সময়, তখন তো অনেক বেশি কুয়াশা ছিল। কুয়াশায় মানে সামনে কি পিছনে কি সেটা তো দেখা যায় না, মানে চোখ যদি যায় হালকা পাতলা দেখা যায়। তো এই কুয়াশার পর্দা দোলাতে দোলাতে সে বাড়ি ফিরবে। শিশিরে আমার পায়জামা ভিজে যাবে। মানে যেহেতু কুয়াশার শিশির পানি পড়বে, তাতে তার পায়জামা ভিজে যাবে। চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে। মানে সে কল্পনা করতেছে, বলতেছে যে হঠাৎ করে সূর্য উঠে উঠবে, যেহেতু ভোর রাত সময়। নির্লজ্জের মতো বলতেছে, কারণ সে যেহেতু ট্রেনটা মিস করতে চায়, তাই তার কাছে এটা অনেক লজ্জাজনক বিষয় যে আবার সূর্য উঠবে। পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী, ছড়ানো ছিটানো ঘরবাড়ি, গ্রাম, জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। এটা মনে রাখতে হবে যে জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা কলার ছোট বাগান। মানে তাদের যে বাগান, সেটা মানে তার গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ, সেটাই লেখক বলতেছে। দীর্ঘ পাতাগুলো নানা করে কাঁপছে, মানে পাতাগুলো নানা করে ঘুমাচ্ছে। বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পথে থাকবেন, আলা ইরব্বি কাতু টুকার জীবান। মানে তার বাবা বাহে বলতে থাকবে যে তুমি কোন জিনিসটার, মানে তোমার ঈশ্বরে তোমাকে যা দিয়েছে, তুমি কোন জিনিসটাকে তুমি অস্বীকার করবা নেয়ামতে। বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন। মানে সে কল্পনা করতেছে যে কি হবে তার সাথে। ভালোই হলো তোর ফিরে আসা, মানে তার মা বলবে, তুই না থাকলে ঘর বাড়ি একবারে কেমন শূন্য হয়ে যায়। হাত মুখ ধুয়ে আয়ে নাস্তা পাঠাই। মানে মার তো খুশি, যেহেতু ছেলে শহরে যায়নি, আবার থাকবে কিছুদিন। আর মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলো। মানে মাকে জড়িয়ে ধরে সে সকল কষ্ট, তার মানে সকল লজ্জা সে মুছে ফেলবে। তো এই ছিল আমাদের কবিতা। তো শব্দার্থ টিকাগুলো আমরা দেখে নেব, একবার করে পড়ে নেব। পাঠ পরিচিতি এখন আমরা পড়ব। প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি আল মাহমুদের সোনালী কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এটা মনে রাখতে হবে, সোনালী কাবিন যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। সংলাপ এবং গল্প বলার ঢঙে কবিতাটি রচিত, মানে সংলাপ আর গল্প যেভাবে বলে সেই ঢঙে কবিতাটি রচিত হয়েছে। শহরে যাবার শেষ ট্রেনটি ধরার জন্য রেল স্টেশনে পৌঁছাতেই ট্রেন ছেড়ে দিল।
কবি দেখতে পেলেন যাদের সঙ্গে একত্রে শহরে যাবার কথা ছিল তারা ট্রেনের জানালা দিয়ে তাকে সান্ত্বনা জানাচ্ছেন। ট্রেন ধরতে না পারায় হতাশায় কবির মনে পড়ল বাবা মায়ের কথাগুলো, নিজের ভাই বোনদের সতর্ক সচেতন পরিস্থিতির স্মৃতিও কবির মনে জাগ্রত হলো। একরকম পরাজয়ের গ্লানি নিয়ে কবি সেই ভোররাতে বাড়ির পথে ফিরতে শুরু করলেন। মানে পরাজয়ের যে অবস্থা সেটা। রাতের অন্ধকার সরিয়ে সূর্যের আলো চোখে পড়তেই তিনি দেখতে পেলেন পরিচিত নদী, গ্রাম, নিজের আটচালা ঘর। কবির এই ফিরে আসা তার মাকে আনন্দিত করে তুলল। কবিও মাকে জড়িয়ে ধরে তার প্রত্যাবর্জনের লজ্জা মন থেকে মুছে ফেললেন। শহর বা নাগরিক জীবনের চেয়ে মাতৃতুল্য গ্রামীণ সহজ জীবনেই কবির জন্য পরম স্বস্তির। তিনি শহরমুখী জীবনযাত্রা খাপ খাওয়াতে না পারায় ব্যর্থতাকে মুছে ফেলেছেন মায়ের আশ্রয়ে। এই মা একই সঙ্গে প্রকৃতির প্রতিমূর্তি, মানে একই সঙ্গে তার যে গ্রামীণ প্রাকৃতিক সেটার কিন্তু এটা প্রতিমূর্তি। বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা সলভ করবো। প্রত্যাবর্তনের লজ্জা কবিতায় কবি কিভাবে ঘরে ফিরবেন বলে উল্লেখ করা হয়েছে। কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে, এটা হচ্ছে ক। প্রত্যাবর্তনের লজ্জা বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন? শেকড়ের ফেরার ওই ব্যক্তি, প্রকৃতির কাছে থাকার আনন্দ, উন্মূলিত হবার সূচনা। এখানে হবে ক, শেকড়ের ফেরার ওই ব্যক্তি। 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দেবো বিভক্তি করে। ফিরে চলো মাটির টানে, যে মাটি আসল পেতে চেয়ে আছে মুখের পানি, যার বুক ফেটে এই প্রাণ উঠেছে হাসিতে, যার ফুল ফুটেছে যে ডাক দিল যে গানে গানে। কবিতা অংশে প্রত্যাবর্তনের লজ্জা কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো অবারিত প্রকৃতির অসীম সৌন্দর্য। রোমান সংখ্যার 1, এটা অবশ্য হ্যাঁ ঠিক আছে। অবারিত প্রকৃতির অসীম সৌন্দর্য, অস্তিত্ব, শেকড়ের টান অনুভব, প্রকৃতির সাথে জীবনের ঘনিষ্ঠতা, এখানে তিনটাই হবে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হবে গহ। নিচে কোনটি ঠিক? গহ। কবি আল মাহমুদ উক্ত ভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন কোন চরণে? হতাশার মতো হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচলা, কুয়াশার সাদা পর্দা ধরাতে ধরাতে আবার আমি ঘরে ফিরবো। এটা গহ নাম্বারটা। তো আমরা প্রশ্ন দেখবো এখন। দীপক 1, যে তোমায় ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মাগো, আমি তোমার চরণ করব শরণ, আর কারো ধারবো না মা। কে বলে তোর দরিদ্র ঘর, হৃদয় তোর রতন রাশি, আমি জানি গো তোর মূল্য জানি, পরের আদর কারবো না মা। উদ্দীপক 2, মানের আসে দেশ বিদেশে, যে মরে সে মরুক ঘরে, তোমার ছেঁড়া খাতা আছে পাতা, ভুলতে সে যে পারবো না মা। ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চায় যে আমায়, ও মা ভয়ে যে জাগে শিওরে বাগে, কারো কাছেই হারবো না মা। ক, প্রত্যাবৃত্ত কবিকে দেখে তার বাবা কি পড়বেন? এখানে পড়বেন হচ্ছে ফাবিয়া ইয়া তুরব্বিকা তুবাল জীবন, মানে ওই দোয়াটা পড়বেন আর তাকে দেখে, মানে তোমার ঈশ্বর তোমার কোন জিনিসটার মানে কমতি রেখেছেন, বা তুমি কোন জিনিসটা পাওনি, যে আমাদের কবিতাতে আছে। এই যে ফাবিয়াইয়ে আলা ইরাব্বিকুমা
তুকাজ্জিবান। এটা পড়বে লেখকের বাবা। এটা হবে ক নাম্বারের উত্তর। খ নাম্বার হচ্ছে আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলবো বলতে কি বোঝানো হয়েছে? মূলত বোঝানো হয়েছে যে মাকে ধরে গ্রামীণ পরিবেশে চলে এসেছে, নিজের শেকড়ে ফিরে এসেছে লেখক। তার যেই কষ্ট ছিল যে সে ট্রেন মিস করেছে, সেই কষ্টটা সে মুছে ফেলবে, মানে জড়িয়ে ফেলে তার যা কষ্ট ছিল সব ভুলে ফেলবে। উদ্দীপকের 2 এর ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চায় যে আমায়। চরণটিতে প্রত্যাবর্তনের লজ্জায় কবিতার যে বিশেষ দিকের ইঙ্গিত দেওয়া হয়েছে তা ব্যাখ্যা করো। এখানে মূলত যে শহরের জীবনী যে সব তা নয়, নিজের শেকড় কিন্তু অনেক মূল্যবান, নিজের গ্রামীণ পরিবেশ অনেক দামি লেখকের কাছে বা মানুষের কাছে। তাই সেগুলো টানের থেকেই তার নিজের গ্রামে যাওয়ার ইচ্ছা, মানে যতই ধন সম্পদ হোক, নিজের যেই দেশ বা এলাকা, তার টান কিন্তু সবসময় মানুষের ভিতরে থেকে। এটা তোমরা এক্সপ্লেন করে দেবা। ক নম্বর হচ্ছে উদ্দীপকে 1 উদ্দীপক 2 মিলে প্রত্যাবর্তন লজ্জায় কবিতায় ভাব বস্তু প্রকাশে সক্ষম কিনা তোমার যুক্তি গ্রাহক মতামত দাও। তো এখানে দিবা যে হ্যাঁ সক্ষম। এখানে উদ্দীপকের মাধ্যমে যে মার কাছে আসার যেই আনন্দ সেটা প্রকাশ পেয়েছে। যতই ধন সম্পদের মালিক হই, যতই টাকার মালিক হয়, নিজের পরিবারের কাছে আসাই অনেক বড়, এবং নিজের মাতৃভূমির কাছে নিজের দেশে ফিরে আসার মধ্যে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু ধন সম্পদের ভিতরে পাওয়া যায় না বাইরের দেশে থেকেও। তো এটাই মূলত ফুটে উঠেছে। তোমরা এটাকে যুক্তি সহ ব্যাখ্যা করে দিবা। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সকলেই ভালো আছো। আর ভিডিওটাকে সকলে শেয়ার করবা এবং আমাদের সাথে থাকবা।